ব্রাহ্মণ লাইব্রেরির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের নির্ধারিত অনুষ্ঠান প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবারে আমরা শুরু করতে চলেছি। এবারে এই অনুষ্ঠানের আগে আমার একটুখানি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার ব্যাপার আছে। তার কারণ হচ্ছে যে আমাদের যে সংগ্রহশালাটি আছে রেকর্ডে, সেটা একটু রেনোভেশনের কাজ চলছে, যার জন্য আমরা ঠিক মতো রেকর্ড গুলো কোথায় আছে খুঁজে বার করতে একটু আমাদের অসুবিধা হয়েছে। তার মধ্যে থেকে আমরা যে কটা রেকর্ডের সঙ্গে পেয়েছি, আমরা সেই কটা রেকর্ড দিয়ে আজকের অনুষ্ঠান করব। আর একটা আপনাদের কাছে আমাদের একটু জানার আছে যে বহু জায়গা থেকে আমাদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা সরাসরি আমাদের কাছে একটা অনুরোধ আসছে যে আমরা যদি অনুষ্ঠানটা দ্বিতীয় শুক্রবারের বদলে দ্বিতীয় শনিবারে করি তাহলে কি সুবিধা হয়, এটা আপনারা একটু বলুন। আপনাদের থেকেও আমি একটু বলি, শনিবারে অনেক সময় ক্লাব ইত্যাদি হয়, ওই জন্য আমার পক্ষে একটু অসুবিধা। আপনার যারা আছেন একটু যদি বলেন, আমরা যদি এটা একটা অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে যদি একটা শনিবার করে দেখি। হ্যাঁ, একটা শনিবার আমরা আগস্টেরটা করবো না, আগস্ট হচ্ছে 15ই আগস্ট শনিবার, আগস্ট মাসেরটা আমরা শুক্রবার 14ই আগস্ট করবো। সেপ্টেম্বরেরটা আমরা একটা ট্রায়াল করি, দেখি তাতে কি কিরকম সমাগম হচ্ছে, সকলে কিভাবে আসছেন, সেই অনুযায়ী পরে আমরা এটা সেকেন্ড শনিবারের ভাবে ট্রান্সফার করব। আর কথা বলার কিছু নেই। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের অন্যতম সদস্য জয়ন্ত ঘোষ মহাশয়। আমি ওনাকে অনুরোধ করবো অনুষ্ঠান শুরু করার জন্য। নিশ্চয়ই সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জানাই রামমোহন লাইব্রেরির পক্ষ থেকে একরাশ প্রীতি, শুভেচ্ছা আর অফুরা অভিনন্দন। আজ 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, ইংরেজির 10ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। বর্ষা বাদল দিনে ঠিকই এলাম চলে, কারণ মনটা যে থাকে পড়ে রায়া দেখলাম হলে। নানা রঙের গান শুনবো যা আজ সত্যি দুর্লভ, নানা রঙের গান শুনবো যা আজ সত্যি দুর্লভ। এখানে এলেই শোনা যাবে, এখানে তা সম্ভব। জনে জনে জানিয়ে দেওয়া সমাজের দরবারে, গানের মেলায় ভাসতে আসুন মাসের দ্বিতীয় শুক্রবারে। এটা আমার একান্ত আপনারই লেখা। হ্যাঁ, ধন্যবাদ। অনুষ্ঠান শুরু করার আগে আমার একান্ত নিবেদন, আমরা এখন সবাই মুঠোফোনে বন্দি। অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনারা অনুষ্ঠান চলাকালীন আপনাদের মুঠোফোনটাকে একটু নীরব রাখবেন, এটা আমার একান্ত অনুরোধ। ধন্যবাদ। স্বর্ণযুগের গান যা ভরে আমাদের মনোপ্রাণ। জীবন সায়ান্নে এসে যখন গানের ডালি নিয়ে বসি, তখন স্বর্ণযুগে যে গানগুলো আমরা শুনেছি তা প্রতিনিয়ত আমাদের মর্মস্পর্শী করে তোলে। এটাই আমাদের জীবনের প্রতি মাহাত্ম্যের এক জ্বলন্ত উদাহরণ।
আজকে যে গানটা দিয়ে অনুষ্ঠান শুরু করব, সেই গানটার কথা আজকের প্রজন্মের কাউকে যদি জিজ্ঞেস করেন, উত্তর আসবে মান্না দে। কিন্তু আজকের এই আসরে নতুন করে মনে করিয়ে দিতে ইচ্ছে করছে সেই মহান শিল্পীর কথা। শ্রী জলধর চট্টোপাধ্যায়ের লেখা এই গানটি HMV থেকে রেকর্ড করেছিলেন 1932 সালে নিজেরই সুরে। পরের বছর অর্থাৎ 1933 সালে প্রকাশিত সত্যের সন্ধান নাটকে এই জনপ্রিয় গানটি ব্যবহৃত হয়েছিল। হ্যাঁ, তিনি হলেন মান্না দের কাকা, তিনি কৃষ্ণচন্দ্র দে ওরফে সর্বভারতীয় স্তরে KC দে। তার কণ্ঠের গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে। জাগিও না আমায়, জাগিও না। শিল্পী কৃষ্ণচন্দ্র দে। অনেক পুরনো রেকর্ড তো একটু ট্র্যাক ব্যাক হতে পারে, একটু স্ক্র্যাচিং আওয়াজ হতে পারে। Oh
আমরা শুনলাম কৃষ্ণচন্দ্র দের কণ্ঠে জলধর চট্টোপাধ্যায় লেখা এবং শিল্পীর নিজের সুরে। আমাদের আর্কাইভে যেসব রেকর্ডগুলো রয়েছে সব 70 RPM। এখনকার দিনে কিন্তু যে পিনটা বাজানো হয়, পিন দিয়ে, তাকে বলা হয় স্টাইলাস। স্টাইলাস কিন্তু এখন পাওয়া যায় না। আমি নিজে আকাশবাণী কলকাতায় বা আকাশবাণী শিলিগুড়িতেই বলুন দীর্ঘদিন কাজ করেছি। এই রেকর্ড নিয়ে প্রচুর আমরা বাজিয়েছি আর কি, কিন্তু পরবর্তী সময় স্টাইলাসের অভাবে রেকর্ডগুলো বাজানো একদম বন্ধ হয়ে গেল। তখন করা হলো কি, কম্পিউটারে এগুলো আপলোড করা হলো। কম্পিউটার থেকে এখন যা গান বাজানো হয় আকাশবাণী বা যে কোনো চ্যানেলেই বলুন না কেন, সব কম্পিউটার থেকে, কারণ স্টাইলাস পাওয়া যায় না। কিন্তু রামমোহন লাইব্রেরি একটা অসাধারণ কাজ করেছে, সুইজারল্যান্ড থেকে এরকম স্টাইলাস নিয়ে এসছে আর কি, যার জন্য আমরা শুনতে পাচ্ছি। জোরে হাতে রামমোহন লাইব্রেরি, বিশেষ করে সম্পাদক সঞ্জিত দত্ত, ওনার উদ্যোগে এটা কিন্তু সম্ভব হয়েছে। কারণ এই ধরনের অনুষ্ঠান আমার অন্তত জানা নেই। আমি সাংস্কৃতিক জগতের সঙ্গে মোটামুটি জড়িত আছি। এই যে রেকর্ড বাজিয়ে গান গাওয়া, শোনানো বা নিজে শোনা, এখন অনেক বাড়িতে দেখবেন পূর্ণ রেকর্ড করে আছে, কারণ পিন পাওয়া যায় বলে কেউ শুনতেও পারে না। আমি অনেককে বলেছি যে রেকর্ডগুলো রামমোহন লাইব্রেরিতে ডোনেট করতে, এখানে ঠিকঠাক করে নিয়ে বাজানো হয়। আর এই যে রেকর্ডগুলো বাজানো হচ্ছে বা হবে আর কি, তাকে লালন পালন করেন দুজন, চন্দন চট্টোপাধ্যায় আর অর্পণ চট্টোপাধ্যায়। ওদের জন্য একটা আগ্রহ, ওনারা প্রতিদিন আসেন, রেকর্ডগুলোকে নিজের সন্তানের মতন লালন পালন করেন আর কি, স্পিরিট দিয়ে মুছে বাড়িগুলো পরিষ্কার করে লাইব্রেরি করেন, যার জন্য আমরা শুনতে পাচ্ছি। কতখানি ভালোবাসা, ডেফিনেটলি ভালোবাসা ছাড়া তো হয় না। আর গানই হলো সর্বশ্রেষ্ঠ সাধনা, এটা আপনাকে মানতেই হবে। চলে আসি পরের গান। কাজী নজরুল ইসলামের শিরোধান্না, স্বনামধন্য প্রণম্য এক শিল্পীর কথা বলি, যিনি একসময় বাংলা রাগ প্রধান, কীর্তনাঙ্গ, আধুনিক বা চলচ্চিত্র গীতিতে অবশ্যই, পাশাপাশি হিন্দি, উর্দু, তামিল, তেলুগু প্রভৃতি ভাষার বিভিন্ন আঙ্গিকের গানে সারা দেশ জুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। এই শিল্পী, এই দাপুটের শিল্পী সে যুগে হায়দ্রাবাদের নিজাম পর্যন্ত আমন্ত্রণ জানিয়েছিলেন গান শুনবেন বলে। তিনি আর কেউ নন, বলতে পারবেন কার কথা বলছি? হ্যাঁ, না, না, বলি আমাদের শ্রদ্ধেয়, সবার শ্রদ্ধা আঙুরপাড়া দেবী। আঙুরপাড়া দেবীকে নিজাম সাহেব ডেকে পাঠিয়েছিলেন গান শুনবেন বলে হায়দ্রাবাদ থেকে, এমনই অসামান্য। এখন আমরা শুনবো আঙুরপাড়া দেবীর কণ্ঠে তব চরণ ধ্বনি শুন। Thank you.
গানটা শুনতে একটু বোধহয় অসুবিধা হয়েছে। শব্দগুলো বুঝতে একটু অসুবিধা হয়। শব্দগুলো, গানের কথাগুলো বুঝতে অসুবিধা হয়েছে। আসলে অনেক পুরনো রেকর্ড তো, তাও ওটা মেজে ঘুষে এরা দুজনে মিলে একটা জায়গায় দাঁড় করিয়েছেন। কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান? খুব ভালো লাগছে। আঙুর বালা দেখতে আমাদের মায়েদের সময়। হ্যাঁ, ভালো না তাই? হ্যাঁ, আমরা শুধু মায়েদের নামটাই শুনেছি, এই যে শুনতে পেলাম। ফিরে আসছি নানা রঙের গানের তৃতীয় গান। আচ্ছা, আমরা ভক্তিমূলক বা শ্যামা সঙ্গীতের কথা ভাবলে কাদের কথা আমাদের প্রথমে মনে আসে? পান্নালাল ভট্টাচার্য সবচেয়ে আগে মনে আসে। সব থেকে আর কার মনে আসে? তন্দ্রা ভট্টাচার্য দুই ভাইয়ের কথা মনে আসে। কিন্তু তার বহুকাল আগে শ্যামা সঙ্গীতে যারা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন তারা হলেন মোহাম্মদ কাসেম ওরফে কে মল্লিক। মোহাম্মদ কাসেম ওরফে কে মল্লিক এবং আরেকজন শিল্পী, তিনি হচ্ছেন নৈহাটির বাসিন্দা। আরেকবার বলুন নামটা। নামটা বলিনি কিন্তু, তিনি নৈহাটির বাসিন্দা। নৈহাটির বাসিন্দা। এই প্রখ্যাত রেডিও ও গ্রামোফোন রেকর্ডের শিল্পীকে তার এলাকার বাচ্চারা ডাকতো, শিশুরা ডাকতো দুলতি কাকা বলে। দুলতি কাকা বলে তাকে ডাকতেন ছোট্টরা। তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের কিংবদন্তি শিল্পী শ্যামল মিত্র। তিনিও দুলতি কাকা বলে ডাকতেন। সেই বিখ্যাত শিল্পীর নাম মৃণাল কান্তি ঘোষ। তারই কণ্ঠে আমরা শুনি কাজী নজরুল ইসলামের সেই অবিস্মরণীয় সৃষ্টি কালো মেয়ে পায়ের তলায় রেখে যেতে। মনে পড়ে গানটা? শুনুন মৃণাল কান্তি ঘোষের কণ্ঠে।
কালো মায়ের রাখার কোলে রবি শশী দোলে কালো মায়ের রাখার কোলে রবি শশী দোলে একটুখানি রূপের ঝলক নীল গগন মায়ের একটুখানি রূপের ঝলক নীল গগন কালো মেয়ে পায়ের কানা দেখে যায় আলোর নাচন কালো মেয়ের পায়ের কানা দেখে যায় আলোর নাচন মার বিন্দু খানি তীরে পরে রূপের ভানি মার বিন্দু খানি তীরে পরে রূপের ভানি তীরে মায়ের রূপ ধরে মায়া মাতাই দিক বসন তীরে মায়ের রূপ ধরে মায়া মাতাই দিক বসন কালো মেয়ের পায়ের কথা দেখে যায় আলোর নাচন কালো মেয়ের পায়ের কথা কেমন লাগলো? মন ভরলো? কারণ সঙ্গীত হলো সঙ্গীত, সঙ্গীত হলো মন, সঙ্গীত হলো ভালোবাসা, সঙ্গীত হলো জীবন, সঙ্গীত হলো মাদকতা, সঙ্গীত হলো সৃষ্টি, সঙ্গীত হলো উনাসিক মেঘ, তাই মনেতে ঝরে বৃষ্টি। সঙ্গীত হলো সৃষ্টি, সঙ্গীত হলো মন, সঙ্গীত হলো জীবন। রচনাগারটা এই মুহূর্তে আমার কাছে লেখা নেই, পরে জানিয়ে দেবো, আমি জানিয়ে দেবো। এখন যে শিল্পীর গান শুনব, সঙ্গীত জগতে তার আবির্ভাব 1934 সালে। প্রণব রায় রচিত সেই গান দুটি ছিল আমি ভোরের জ্যোতিকা এবং সাঁঝের তারকা। সুরকার ছিলেন কমল দাশগুপ্ত, যার সঙ্গে পরবর্তীকালে এই শিল্পীর একটা অসাধারণ মেলবন্ধনের ছোঁয়া পেয়েছে রসিক শ্রোতা সমাজ। নিশ্চয়ই বুঝতে পারছেন শিল্পীর নাম, কেউ বলতে পারবেন? জ্যোতিকা রায়, একদম সঠিক। তখন ছিলেন তিনি কুমারী, তাই আমরা কুমারী জ্যোতিকা রায়ের কণ্ঠে পরবর্তী গানটা শুনব। মুঠো ভূমিকাকে নীরব রাখবেন।
আমার প্রেমে ফুলগুলি উঠিবে ফুটে প্রবাসীতে। সে ফুল তুমি হারার বারে জানিলে করিয়া পারে। সে ফুল তুমি হারার বারে জানিলে করিয়া পারে। তবু আমি তোমাকে পায়ে করিবে করে মম প্রাণবী যতিগত মাঝি নবরতি গোপাল বনে তাপন জনকে যতিগত মাঝি আমরা শুনলাম যুতিকা রায়ের কণ্ঠে। এবারে শুনবো একটা অতুল প্রসাদের গান। প্রখ্যাত ব্যারিস্টার মিস্টার এ পি সেন, যাকে আমরা সঙ্গীত সাধক অতুল প্রসাদ সেন নামে চিনি। এ পি সেন, অতুল প্রসাদ সেন তার সঙ্গীত শিষ্যদের মধ্যে অন্যতম প্রিয় ছিলেন একজন রাগ প্রধান শিল্পী। তার অন্যতম প্রিয় শিল্পীদের মধ্যে একজন ছিলেন রাগ প্রধান শিল্পী। সেই বাঙালি ভদ্রলোককে নিয়ে অবশ্য আমরা গর্ববোধ করি, কিন্তু অভিনেতা হিসেবে আমি তো নামটা এখনো বলিনি। তিনি অনেক ছবিতে দাদু, বাবা, মামার চরিত্রে অভিনয় করেছেন। হয়তো আজ খানিকটা বিস্তৃত তার সঙ্গীত প্রতিভার পরিচয়। তিনি যে গান গাইতেন এটা অনেকেই জানেন না। আমি অনেককে জিজ্ঞেস করি তিনি গান গাইতেন না কেন? হ্যাঁ, অতুল প্রসাদ সেনের অন্যতম প্রিয় ছাত্র ছিল। আর সঙ্গীত গুরু অতুল প্রসাদ সেন তাকে আদর করে ডাকতেন তার নামটাকে উল্টো করে আর কি, রি হা পা। অতুল প্রসাদ সেন ডাকতে রি হা পা বলে, অর্থাৎ পাহাড়ি সান্যাল। আমরা এখন শুনবো সেই কিংবদন্তি অভিনেতা পাহাড়ি সান্যালের কণ্ঠে অতুল প্রসাদের গান।
সারা অভিনয়ের জগতে তো শুনেছি উনি গান, হ্যাঁ, সেটা তো আমাদের সবাই গান শুনেছে বোধহয়, এই রেকর্ডে শুনিনি কোনোদিন। এরকম কজন, তাই তো আপনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ এই প্রথম শুনলাম ওনার গলাতে গান। হ্যাঁ আমি কণ্ঠে রেকর্ডে উনি অতুল প্রসাদ সেনের 1 নম্বর ছাত্র ছিলেন। হ্যাঁ সেইটা তো বললেন। একটা কথা বলবো, হ্যাঁ নিশ্চয়ই বলুন। আমার দাদা আমরা একদম সামনে শুনেছি ওনার গান। তাই বাহ, আমরা কোথায় শুনেছেন? আমাদের সংঘ আছে চাতুর্যা শক্তি সংঘ, সেই ট্রেনিং ক্যাম্পে উনি এসেছিলেন, বাহ। আমাদের সঙ্গে খাবার খেয়ে মানে খেতে খেতে উনি তার ফাঁকে আমাদের গান বাহ। শুনিয়েছেন। আমরা দুজনে সেই সৌভাগ্যের অধিকারী। বিরল অভিজ্ঞতা। সেটা কতদিন আগে? আমরা তখন দুজনে ও তখন 9 বছর আমি 1973 এরকম 2 এরকম সময়, আমরা খুব ছোট, তখন আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়ার পর উনি আমাদের বসে গান শুনিয়েছেন। আর এই রেকর্ডটা কত সালে জানেন না? মানে তখন ওনার বয়স কত? 5 রেকর্ডে লেখা আছে কি অর্পণদা? তখন রেকর্ডে এই সালগুলো লেখা থাকতো না, এটা পরে গিয়ে HMD-টা করেছি, তখন রেকর্ডে সাল লেখা থাকতো না। এবার এমন অনেক রেকর্ড আছে যেখানে গীতিকার শুরু করে নামও পাবে না, শুধু শিল্পীর নাম, শুধু শিল্পীর নাম, এখানে গীতিকার শুরু করে নামও পাওয়া যায় না। এটা নিয়ে অনেক টানাপোড়েনের পর HMD সঙ্গে পবিত্র সেন ছিলেন আর কি, অনেক টানাপোড়েনের পর এটা উদ্যোগটা নিয়েছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। তারপরে গীতিকার শুরু করে নামগুলো তারপর লিপিবদ্ধ হয় রেকর্ডের উপরে। এ আমাদের অমূল্য সম্পদ, এটা রামমোহন ল্যাবির পক্ষেই সম্ভব। লালন পালন করে এগুলো আমরা শুনতে পারি। এবারে গানটা শুনবো সন্ধ্যা তারা চিদিক জানবে। HMD-র একসময় একটি সাবসিডিয়ারি লেভেল ছিল যার নাম টুইন রেকর্ডস। সেই টুইন ট্যাবলেট পরের গানটি আমরা শুনবো, যেটি পেয়েছিলেন সেই সময় প্রখ্যাত নজরুল গীতি গায়িকা সুধীরা সেনগুপ্ত। কেউ নাম শুনেছেন সুধীরা সেনগুপ্ত নাম? পরিচয় জানেন? ইনি বিমল দাশগুপ্তের বোন। বিমল দাশগুপ্তকে কমল দাশগুপ্তের নাম শুনেছেন? সুবল দাশগুপ্ত, কমল দাশগুপ্ত, সুবল দাশগুপ্ত দাদা হলেন বিমল দাশগুপ্ত, আর সুধীরা হলো ওনাদের দিদি সুধীরা সেনগুপ্ত। তার কণ্ঠে শুনবো এবারে গান। এটাও নিশ্চয়ই কেউ শোনেনি, আমি হলপ করে বলতে পারি, আমি শুনিনি, আমি প্রথম শুনেছি, আজকে প্রথম শুনবো সুধীরা সেনগুপ্ত। ইভিন আমি আকাশবাণী করতে হয়তো পারিনি কোনোদিন। Ah
বিরল রেকর্ড, হয়তো 2-3টে রেকর্ড হয়তো খুঁজে পাওয়া যাবে আর কি। তার মধ্যে একটা রয়েছে আমাদের রামমোহন দেবের সম্প্রসারণ। এই জন্য আমি সঞ্জিত জোরে একটা হাত দিতে চাইছি, ওনার অপ্রেজেন্ট প্রচেষ্টায় এগুলো সম্ভব হচ্ছে। এবারে আমরা শুনবো রবীন্দ্রসঙ্গীত নয়, রবীন্দ্র চট্টোপাধ্যায় সুরে এই গান রেকর্ড করেছিলেন আরেকজন মজুমদার। রবীন্দ্র মজুমদার, ঠিক সঠিক, রবীন মজুমদার। সে যুগে স্বনামধন্য গায়ক, পাশাপাশি নায়ক। 1941 সালে মেগাফোন রেকর্ডে প্রকাশিত এই গানটি শ্রী হীরেন বসুর লেখা। হীরেন বসুর লেখা এই গানটি 1941 সালে মেগাফোন রেকর্ড প্রকাশিত হয়েছিল। রবীন মজুমদারের গান আমার আধার ঘরের প্রতি, অত্যন্ত জনপ্রিয় গান, অনেকবার আমরা শুনেছি। পরবর্তী সময় বনশ্রী সেনগুপ্ত এটা রেকর্ড করেন। হ্যাঁ, অনেকেই করেছেন, ফিরোজা বেগম বোধহয় করেছেন। আবার অনুপ ঘোষালও করেছে, অনেকেই করেছে। আমরা শুনলাম রবীন্দ্র চট্টোপাধ্যায়ের সুরে রবীন্দ্র মজুমদারের কণ্ঠে গান।
আজকের এই অনুষ্ঠানে একজনের নাম না বললেই নয়, আমাকে বলতেই হবে। সে আমার পুত্র সম সাম্যদেব রায়। গত মাসে যারা এসেছিলেন তারা তাকে দেখেছেন। আমার হাতে এই যে স্ক্রিপ্টটা দেখছেন তার সিংহভাগই কিন্তু সাম্যদীপ আমাকে লিখে পাঠিয়েছে। সিংহভাগ আমি কিছু অ্যাডিশন কন্ট্রিবিউশন করেছি। একটি 35 বছরের ছেলে যে ছটফট করে বাংলা গানের জন্য, তাকে আপনি জিজ্ঞেস করুন বাংলা গানে কে রেকর্ড নাম্বার বলুন, বলে দেবে। একটা রেকর্ড যদি বলেন এই গানে এই পিঠে এই গান আছে, অন্য পিঠে কি গান আছে, ও সমস্ত বাংলা বলুন হিন্দি বলুন, মানে ওকে ছাড়া আমার কাছে একটা সম্পদ। ও আজকে আসতে পারেনি, ও একটা স্কুলের শিক্ষক হতে পারে বলে ও হয়তো সেপ্টেম্বর মাসে আসবে। ও আমার গর্ব, ও আমার সম্পদ। সেই সাম্প্রতিক আয়োজনে একটা জোরে হাত তুলে চাইছে আপনাদের কাছে। ও না হলে কিন্তু এই লেখা আমি পেতাম না, একদম ধ্রুব সত্য কথা। এবার শুনবো গায়ক নায়ক রবীন্দ্রের পর আমরা শুনবো গায়িকা নায়িকার গান। গায়িকা নায়িকার গান। বীরেন সরকারের প্রতিষ্ঠান বাংলা ও হিন্দি ছবি গৌরবময় অধ্যায় নিউ থিয়েটার বোম্বে ও কলকাতা সেই যুগের বোধহয় সমস্ত বিখ্যাত সঙ্গীত ও ছায়াছবি জগতে শিল্পীদেরই প্রাণের স্পন্দন NT1 আর NT2 স্টুডিও। প্লেব্যাক সিং এর সূচনা এখান থেকে, কিন্তু তার আগে গায়ক গায়িকারাই অভিনেতা অভিনেত্রী ছিলেন। 1937 সালে মুক্তি পেল মুক্তি ছবি। 1937 সালে মুক্তি পেল মুক্তি ছবি, যার সুরকার ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। সেই ছবিতে কাননবালা গাইলেন সেই গানটি পঙ্কজ কুমার মল্লিকের সুরে। রেকর্ডিং কন্ডাক্ট করলেন রায়চাঁদ বড়ান। প্রসঙ্গত বলে রাখি, রবি মজুমদারের মতোই আনন্দীয় তখন মেগাফোনে চুক্তিবদ্ধ শিল্পী। তারই কণ্ঠে শুনব ওগো সুন্দর মনের কখনো। একটু নীরব রাখবে। তোমারা
সময় দ্রুত গড়িয়ে যায়। ইতিমধ্যে আমরা 8টা গান কিন্তু শুনে ফেললাম, আরো বেশ কিছু গান আমাদের তহবিলে রয়েছে। তার আগে একটু অন্য প্রসঙ্গে যায়, একটু আলাপচারিতায় যায়। যাবো আলাপচারিতায়? খুব ভালো কথা। আচ্ছা, এখন যারা ফুটবল বিশ্বকাপে দামামা চলছে, তাই তো? কে কে রাত থেকে বিশ্বকাপ দেখছিল হাত তুলুন দেখি। জেগে নয়, রাত জেগে নয়, মোটামুটি 12:30টা থেকে যেটা হয় সেটা দেখি। তাহলে দেখে দেখেন। দেড়টা থেকে দেখি না। 12:30টা থেকে যেটা আপনি হয়- কোথা থেকে আসছেন? আপনি আপনার নামটা বলুন। বিকাশ ঘোষ। আপনি কোথা থেকে আসছেন? ডাউনলোড থেকে। আপনি খেলা দেখছেন, আর কি খেলা দেখছেন রাত জেগে? আমি দেখছি 12:30টা থেকে যদি হয়, 1:30টা থেকে পুরো দেখা যায় না। আড়াইটে। 2:30 থেকে যেটা আরম্ভ হয় পুরো দেখা যায়ই না একেবারে। যেটা কেন? হবে একদম ইয়েতে, তোমার নরওয়ে ভার্সেস ইংল্যান্ড বোধহয়। নরওয়ে versus ইংল্যান্ড হবে। হ্যাঁ, নরওয়ে versus ইংল্যান্ড। আমি কিন্তু প্রতিটা খেলা কিন্তু রাত জেগে দেখছি। খুব সত্য। 12:30 বলুন, আড়াইটে বলুন, আমি অ্যালার্ম দিয়ে রেখে দিই। কারণ বিশ্বকাপ তো 4 বছরে একবার হয়তো। এরপর আমি 2023 সালে কেউ বলতে পারে তখন থাকবো কি থাকবো না, সুতরাং এই হাত ছাড়া করতে হবে। আচ্ছা, বলতে পারেন প্রথম বিশ্বকাপ কবে শুরু হয়েছিল? প্রথম বিশ্বকাপ কবে শুরু হয়েছিল কে বলতে পারবে? সম্ভবত 1928 হয়নি কেউ? 30 কি? 30 সঠিক, 1930 সালে। এটা কততম বিশ্বকাপ চলছে? 4 বছর অন্তর অন্তর 4 দিয়ে ভাগ করলেই হবে। বলুন বলুন 4 দিয়ে ভাগ করলে- বলুন না। ওরা বলুন, ছেলেরা বলুন। আর দুবার বিশ্বযুদ্ধের জন্য হয়নি, সেটা কত সালে? একটা তো 44 1942 আর 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বিশ্বকাপ হয়নি। যদিও সেই সালে হতো আর কি, তাহলে এটা 25তম বিশ্বকাপ হতো। সেই জন্য 2 বছর বাদ দিয়ে এবারে হচ্ছে 23তম বিশ্বকাপ। 100তম হতো আর কি, সেটা করা গেল না, 2 বছর হয়নি। আমরা সবাই ফুটবল পাবো, তাই না? আমরা মোহনবাগান, ইস্ট বেঙ্গল করি, কিন্তু ভারতের কোনো জায়গা নেই বিশ্বকাপে। সমস্যাটা এখানে আছে। এই ফুটবল মানে কিন্তু গানও হয়েছে। এইটা নিয়ে অনেক কথা হচ্ছে। হ্যাঁ, এখন যখন বিশ্বযুদ্ধ চলছে, বিশ্বকাপ চলছে আর কি, তা ফুটবলের গান শুনলে কেমন হয়? আবার এটাও আসছে, এই টাইমটা সবসময় ভারতের দিকে হচ্ছে না, মানে ভারতবাসী পারছে না এই ইয়েতে অ্যাটেন্ড করতে। কম্পিট করতে পারছে না, তাই তো? হ্যাঁ, এটাও আসছে। এটাও ভালো না। দেখো যে ফুটবলের গান শুনে কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। শুনো, শুনুন তাহলে টিভির পর্দায়। খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, হাসি মধু হাসি ওই তোমার নামেতে ফুটবল, কি মধু হাসি ওই তোমার নামেতে ফুটবল। তোমাকে লাগায় রোজ ভোট করা কত পা, এত লাঠি খাও তবু মুখে কিছু বলো না। এই তোমাকে লাগায় রোজ ভোট করা কত পা, এত লাঠি খাও তবু মুখে কিছু বলো না। অনুষ্ঠান বুঝে কথায় আমরা
তথ্য থাকে। আন্তরিক দুঃখিত পুরোটা দেখাতে পারলাম না। তো কটা জিনিস এখানে দেখি কজনে জানেন। ছবির নাম কি? কত সালের ছবি? কত সালের ছবি? 1971। গানটা কার লেখা? গৌরী প্রসন্ন মজুমদার। পুলক বন্দ্যোপাধ্যায়। সুর দিয়েছিলেন কে? হেমন্ত মুখোপাধ্যায়। নচিকেতা ঘোষ। ছবিটা কোন পরীক্ষা দিয়ে মুক্তি পেয়েছিল বলুন তো? কোন হলে মুক্তি পেয়েছিল? অনেকে এখানে বয়োজ্যেষ্ঠ আছে, বলুন না। না, উত্তরা পূর্বী উজ্জ্বলা। উত্তরা পূর্বী উজ্জ্বলা 1971 সালে অত্যন্ত জনপ্রিয় ছবি। এই ছবি যে পরিচালক তার নাম হচ্ছে অরবিন্দ মুখোপাধ্যায়। তার আরেকটা পরিচয় জানেন? একদম সঠিক, ঢোলবাবু। সবাই ঢোলবাবু বলে ডাকতেন অরবিন্দ মুখোপাধ্যায়কে। উনি বলাই চান মুখোপাধ্যায় ছোট ভাই। ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। ফিরে আসছি আমাদের 78 RPM এর রেকর্ডে। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে ভারতীয় গণনাট্য সংঘ অর্থাৎ IPT এর অবদান অপরিসীম। 40 দশকের শেষে কিংবা 50 দশকের শুরুর দিকে গণনাট্য সংঘের বেশ কিছু রেকর্ড প্রকাশ হয়েছিল কলম্বিয়া লেভেলে। সলিল চৌধুরীর নেতৃত্বে IPT এর সদস্য ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং এই হেমন্ত সলিল জুটিতে আধুনিকের পাশাপাশি IPT এর বহু গান রেকর্ড হয়েছে, হয়তো অনেকেই জানেন। এবং তা কিরকম জনপ্রিয় হয়েছে সে আমাদের কারোরই অজানা নয়। 1954 সালে প্রকাশিত সেরকমই একটা গান এবার আমরা শুনব হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে। কলম্বিয়া রেকর্ড। কি গান বলুন তো তাদের? শুনুন।
প্রাণের মোহনায় কিসের মানা হবে চেনা হবে জানা কবে বার নাম সাথী কবে হবে বঞ্চনা গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে দিকের বাধা বিপদ বরণ মরণ ভরণ চরণ ফেলে এসে যায় হেঁকে তখন গান তুলে তুফান নবীন প্রাণের প্লাবন আনে দিকে দিকে দিকের বাধা মরণ মরণ চরণ ফেলে যায় হেঁকে তখন তো আর প্রথম বাঁধন মানব না সবার দিন সবার ছাড়া তো জানব না তখন তো আর প্রথম বাঁধন মানব না সবার দিন সবার ছাড়া তো জানব না আকাশ বাতাস হবে আকার পরোয়ানা কিসের মানা হবে চেনা হবে জানা পথে এবার নাম সাথী পথে হবে বঞ্চনা জনস্রোতে নানান মতে মনোরথে রথে কানা হবে চেনা হবে জানা সালে রেকর্ড আমরা শুনলাম কিন্তু অর্থাৎ প্রায় ৭২ বছর আগে এখনো কি সুন্দর রেকর্ড এরা মেনটেন করেছে আপনার সময় যাচ্ছে এর জন্য লালন পালন করতে হয় একটি ঘোষণা আছে যারা এখানে উপস্থিত আছেন আপনারা যদি স্বর্ণযুগের কোন গান শুনতে চান বাইরে আমাদের রেজিস্টার রাখা আছে গানের মুখরাটা শিল্পীর নাম যদি আপনারা লিপিবদ্ধ করে যান তাহলে পরের মাসে আমরা শোনাবার চেষ্টা করব যদি আমাদের সংগ্রহশালায় রেকর্ডটি থাকে শুধু শিল্পীর নাম লিখবেন গানের মুখরাটা লিখবেন আর আপনার নাম তো লিখবেনই আর সেই সঙ্গে লিখতে চান সেটা বলে দেবেন আমরা চেষ্টা করব পরবর্তী মাসে বা কোনো এক সময় সেই গানটা শোনাব আর এই অনুষ্ঠানটা আমাদের হচ্ছে এটা কিন্তু ফেসবুক লাইভে কিন্তু এটা প্রচারিত হচ্ছে ফেসবুক লাইভে সরাসরি প্রচারিত হয় রাম বললেন এই হারানো দিনের গান বলুন নানা রঙের গান বলুন এভাবে ঘোষণাটি শেষ হল রবীন্দ্রসঙ্গীতের জন্য পরিচিত প্রখ্যাত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা চিনি মোহনদীপ বিভিন্ন ধরনের গান তিনি রেকর্ড করেছেন গত মাসে আমরা শুনেছিলাম শিল্পীর গানটি এটা নজরুল গত মাসে শুনেছি আজ শুনব 1957 সালে রেকর্ডে প্রকাশিত শিল্পীর গাওয়া অতুল প্রসাদী গান কণিকা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মোহনদীপ কণ্ঠে
কেমন লাগলো? খুব ভালো। ধন্যবাদ। একবার পুলক বন্দ্যোপাধ্যায়, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় একটা গান লিখে বম্বেতে গেলেন শচীন কর্তার কাছে, অর্থাৎ শচীন দেব বর্মনের কাছে গেলেন যাতে উনি গানটা সুর করে গান আর কি। শচীন দেব বর্মন বললেন, না রে, আমার তো সময় নেই এখন, এই গানে আমি আমার সুর করতে পারবো না, আমার হাতে সময় নেই, তুমি আমার সঙ্গে পরে দেখা করো, আমি এখন হিন্দি ছবি গান নিয়ে খুব ব্যস্ততা আছে, অন্য গান শুনি। পুলক বাবু না ভীষণ মন মরা হয়ে গেল, বলে আপনার কাছে অনেক আশা নিয়ে এসছিলাম গানটা নিয়ে, বলে না আমি পারছি না। পুলক বাবু বিফল মনোরথ নিয়ে কলকাতায় ফিরে এলো। উনি ভাবেন এই গানের যদি আর একজন কেউ জাস্টিস করতে পারেন তিনি একজন। তখন তাকে দিলেন গানটা, তিনি গানটা পড়লেন, সুর করলেন। 1961 সালে রেকর্ড করলেন পুজোর গান হিসেবে, বাকিটা ইতিহাস। শচীন দেব বর্মন ফিরিয়ে দিয়েছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়কে। বিচার করো, দাও না তাদের ফাঁসি। আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি, আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। সে আমার মনের মানুষ বল, মরেছি অনেক জ্বালায় জোর। সে আমার মনের মানুষ বল, মরেছি অনেক জ্বালায় জোর। এবার দাও সমন সাক্ষী দেব, হব সর্বনাশী। আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। বেদনা যখন তখন বলেছিলেন যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালায় আনতে সে কি পারে। বেদনা যখন তখন বলেছিলেন যারে, সে কথা সত্যি ভেবে মরণ জ্বালায় আনতে সে কি পারে। আমি যে মুখে মান করি, মরমে তারি পায়ে পড়ি। আমি যে মুখে মান করি, মরমে তারি পায়ে পড়ি। ও দয়াল, ও দয়াল, বৃদ্ধি করে বলছি তোমায় তারে ভালোবাসি। আমায় খুন করেছে, আমায় খুন করেছে, আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। আমায় খুন করেছে, খুন করেছে ও বাসি। ও দয়াল, বিচার করো, ও দয়াল। শিল্পীর নাম কি বলতে হবে? যদি শচীন কর্তা পুলক বাবুকে ফিরিয়ে না দিতেন
তাহলে এই গান আমরা পেতাম। এমন দরদী শিল্পী, উনি যে মাপের গায়ক ছিলেন সেসব সেই সম্মান কিন্তু পান, এটা ভীষণ সত্য। অখিল মধুরাসের প্রচুর গান আমাদের আর্কাইভে আছে, পরে আবার শোনাবার চেষ্টা করব। এবারে যে গানটা শুনবো আমরা একটা ইংলিশ টিম থেকে নেওয়া গান। লন্ডনে রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে মাস্টার ডিগ্রি প্রাপ্ত সুরকার শ্রী সুধীর দাশগুপ্ত। ওয়েস্টার্ন মিউজিক নিয়ে তিনি নানা ধরনের এক্সপেরিমেন্ট করেছেন। বিখ্যাত ইংলিশ গান ফার ইংলিশে জনি গোডফেলোর সুর থেকে তিনি যে গানে সুর করেছিলেন তাতে বোঝা যায় যে বিদেশি সুরকে বাংলার ঘরের সুরে রূপান্তরিত করার কি অসাধারণ দক্ষতা ছিল তার। গীতিকার সুনীল বর্মনের লেখা সেই গান 1962 সালে রেকর্ড করেছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। বলতে পারবেন কি গান? 1962 সালে ইংলিশ গানের টিউনে সুধীর দাশগুপ্ত সুর করেছিলেন, গিয়েছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। এখুনি নামবে অন্ধকার, ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে, ভয়ে আছে পথারাবার। আকাশ তো মেঘলা যেও না তো একলা, এখুনি নামবে অন্ধকার, ঝড়ের জল তরঙ্গে নাচবে নদী রঙ্গে, ভয়ে আছে পথারাবার। গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মন রঙিন, গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মন রঙিন, সময় দিয়ে হৃদয়টাকে বাঁধব না কোয়ার। আকাশ এত মেঘলা যেও না তো একলা, এখুনি নামবে অন্ধকার, ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে, ভয় আছে পথারাবার। আধার ছায়াতে ছেড়েছি হারাতে, দুবাহু ধরাতে তোমারই কাছে। আধার ছায়াতে ছেড়েছি হারাতে, দুবাহু ধরাতে তোমারই কাছে। যাক না এমন এই তো বেশ, হয় যদি হোক গল্প শেষ। যাক না এমন এই তো বেশ, হয় যদি হোক গল্প শেষ। পূর্ণ হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতার। আকাশ এত মেঘলা যেও না তো একলা, এখুনি নামবে অন্ধকার, ঝড়ের জল তরঙ্গে নাচবে নদী রঙ্গে, ভয় আছে পথারাবার। কিরকম শুনলেন? আমরা প্রায় শেষের দিকে, আর মাত্র দুটো গান শুনব। শ্যামল মিত্র নিশ্চয়ই পরিচয় দেওয়া দরকার নেই।
তিনি বাংলা বেসিক গান, বাংলা ছবির গান, হিন্দি ছবির গান গেয়েছেন, সুর করেছেন এবং রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, রেকর্ড আছে কিন্তু। চিন্ময় চট্টোপাধ্যায় ছিলেন শ্যামল মিত্রের বিশেষ বন্ধু, একদম ঘনিষ্ঠ বন্ধু। শ্যামল মিত্র রেকর্ড করেছেন রবীন্দ্রসঙ্গীতে, চিন্ময় চট্টোপাধ্যায় বললেন, এই শ্যামল, তুই তো বেশ আধুনিক গান করছিস, ছবি গান করছিস, তুই কি আমাদের ভাতে মারবি নাকি? কেন? তুই পেয়ে খুব ইয়াকি করে বলেছিল, তুই আর রবীন্দ্রসঙ্গীতটা করছিস না, কিন্তু আমরা শেষ হয়ে যাবো। শ্যামল মিত্র ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়েছিল। শেষ রেকর্ডটা করেছিলেন 1965 সালে। তারপরে আর কোনোদিন শ্যামল মিত্র কিন্তু চিন্ময় চট্টোপাধ্যায়ের কথা অঞ্চলে আর কোনোদিন রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করেননি। শেষ করেছিলেন 1965 সালে, এই করেছো ভালো নিঠুর বলে। শুনে নেব শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি। বন্ধুর কথায় রেকর্ড করা ছেড়ে দেবে, আগেকার দিনের পক্ষে সম্ভব ছিল না।
নানা রঙের গানের আজ শেষ গান শুনবো, সেটাও তো রবীন্দ্রসঙ্গীত। যিনি যার কণ্ঠে গানটা শুনবো, তিনি বোম্বে টকিজে জোয়ার ভাটা ছবিতে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীকালে বহু বাংলা ও হিন্দি ছবির নায়িকা, বোম্বে ইউথ ক্লাবের সুগায়িকা, ক্যালকাটা ইউথ ক্লাবের প্রাণ প্রতিষ্ঠাতা, মেগাফোনের শিল্পী, পরে কলম্বিয়ার শিল্পী। তিনি হলেন সতী দেবীর কন্যা, একদম সঠিক, রোমা গুহ ঠাকুর। তার কণ্ঠে শুনবো প্রাণে খুশির তুফান। এই গানটা দিয়ে নানা রঙের গান শেষ করবো। প্রাণে খুশির তুফান উঠেছে, উঠেছে, প্রাণে খুশির তুফান উঠেছে, ভয় ভাবনার বাধা ছুটেছে, ছুটেছে, প্রাণে খুশির তুফান উঠেছে, উঠেছে, প্রাণে খুশির তুফান উঠেছে। প্রাণে খুশির তুফান উঠেছে, উঠেছে, প্রাণে খুশির তুফান উঠেছে। দেখা কারো ঠাঁই হবে না, মনে ছিল এই ভাবনা। দেখা কারো ঠাঁই হবে না, মনে ছিল এই ভাবনা। ভেঙে সবাই জুটেছে, জুটেছে, যত মনে আপনাকে রেখেছিলেন ধুয়ে বেঁধে, যত মনে আপনাকে রেখেছিলেন ধুয়ে বেঁধে, আলো দেখে ধুলার লুটেছে, প্রাণে খুশির তুফান উঠেছে, উঠেছে, প্রাণে খুশির তুফান উঠেছে, ভয় ভাবনার বাধা ছুটেছে, ছুটেছে, প্রাণে খুশির তুফান উঠেছে। আটাত্তর RPM-এ যাদের কণ্ঠে গান শুনলেন তারা হলেন কণ্ঠশিল্পী। শিল্পীদের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেছিলেন তারা হলেন যন্ত্রসঙ্গীত শিল্পী। আর মঞ্চের মুখোমুখি যারা শুনলেন, আপনারা কি বলুন তো? শ্রবণ শিল্পী। আর আমি হলাম শ্রবণ সঙ্গীত, জয়ন্ত ঘোষ। ধন্য মোরা, ধন্য মোরা, আরো আরো হব ধন্য যদি পাই এই সহযোগিতা আগামী মাসের জন্য। মোরা হবই হব ধন্য। সবাই ভালো থাকবেন, গান শুনবেন, প্রতি মাসে আসবেন রায় দেবনা কলে।
নতুন নতুন গান শোনার জন্য। এবারে আমি আমাদের সম্পাদক সঞ্জিত মিত্রকে রেখে দেবো কিছু বলার জন্য। ধন্যবাদ জয়ন্তদা। এত সুন্দর গানের পরে আর কোনো কিছু কথা বলার সাজে না। আমি খালি ছোট্ট একটা ঘোষণা করার জন্য এলাম। আগামী 2রা আগস্ট রবিবার এই সভাগৃহে আমাদের প্রাক্তন সভাপতি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস উদযাপন করব। সেদিনকে আমরা আমাদের নবরূপে সজ্জিত এই সঙ্গীত রেকর্ড সংগ্রহশালাটির উদ্বোধন করব, আনুষ্ঠানিক উদ্বোধন করব। আমরা এই সঙ্গীত রেকর্ড সংগ্রহশালাটির নামকরণ করেছি আমাদের এই গ্রন্থাগারের প্রথম গ্রন্থাগারে দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় সঙ্গীত রেকর্ড সংগ্রহশালার আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করব 2রা আগস্ট, এবং তারপরে আমরা এখানে আমাদের প্রাক্তন সভাপতি আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে নিয়ে একটি তথ্যচিত্র আপনাদের দেখাবো, যে তথ্যচিত্রটি তৈরি করেছেন মুজিবুর রহমান। আমরা সকলে অনুরোধ করছি সকলকে সেদিনকে আপনারা, ওইটা শুরু হবে 6টার সময়, সন্ধ্যে 6টার সময় 2রা আগস্ট আপনারা অবশ্যই আসবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। নমস্কার।